এপারে থাকিব এপারে থাকিব ওপারে থাকিব যাব না দূরে সরিয়া বন্ধু পরজনমেও মরিয়া এপারে থাকিব ওপারে থাকিব যাব না দূরে সরিয়া বন্ধু পরজনমেও মরিয়া বুকের ভিতরে রাখিব তোমারে আমার পরাণ করিয়া বন্ধু জনম জনম ধরিয়া বুকের ভিতরে রাখিব তোমারে আমার পরাণ করিয়া বন্ধু জনম জনম ধরিয়া। দুজন গানের মানুষ যখন আমার এই সেটে থাকে তখন মানে আমার যে কি বাড়তি পাওনা লাগে আমি কি বলবো, মানে একেবারে গল্প আড্ডার সাথে গান লাইভ শোনা, আর দর্শকরাও তো উপভোগ করে। আমি অনেক গল্প আড্ডা করবো, ফাঁকে ফাঁকে গানও শুনবো, বাট আগে একটু দর্শকদেরকে আমন্ত্রণ জানিয়ে আসি। দর্শক বুঝতেই পারছেন শুরু হয়ে গেছে তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্টস কালার্স 24 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ার। আপনাদের সাথে আছি আমি শাহরিন জেবিন। আর এতক্ষণে আরও বুঝে গেছেন যে আমাদের আজকের দুজন অতিথি দুজনেই সঙ্গীতের মানুষ। আমার সামনেই আছেন সঙ্গীত শিল্পী লুইপা এবং তার পাশেই আছেন সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত পরিচালক অপু আমান। দুজনকেই স্বাগত এবং দুজনে গানের সাথে আমাকে ওয়েলকাম করেই ফেলেছেন আপনারা। আমার খুব ভালো লাগছে। কালার্স 24 অনেক পছন্দের একটা আয়োজন এবং সেখানে আমরা একসাথে উপস্থিত হতে পেরেছি, আমন্ত্রিত হতে পেরেছি, এটাই ভালো লাগছে। আমার তো বেশি বেশি ভালো লাগছে, দর্শকদেরও অনেক ভালো লাগছে, কারণ ইউজুয়ালি আমাদের এই সেটে আমরা গল্প আড্ডা করি, সেলিব্রিটিরা আসেন, অনেক অনেক তারকারা তাদের কাজ নিয়েও অনেক কিছু ইনফরমেশন দিয়ে যায়, আর সাথে গানের শিল্পী হলে তো মানে প্লাস প্লাস একটা বিষয় থাকে। আমি দুজনের সাথে গল্প আড্ডা করবো, অপু ভাই আপনার কাছে আসবো, বাট তার আগে আমি একটু লুইপাকে জানতে চাই যে এত সুন্দর গান করে সে, এবং গানের সাথে আমি জানি যে সে আরো অনেক কিছু পারেন, মানে নাচও করতে পারেন, আবৃত্তিও করতে পারেন। তো কখনো সিনেমার প্রস্তাব আসে না? আসলে আনফরচুনেটলি প্রথমে আমি সবই করেছি, মানে গান করেছি, নাচ করেছি, মঞ্চনাটক করেছি, কবিতা আবৃত্তি করেছি। সো ওগুলোর সুবাদে এসেছে, সিনেমার কাজও এসেছে, কিন্তু পরে আমি আসলে চিন্তা করেছি একটা মানুষ সবকিছু করতে পারে না, যেটা আমার বাবা ছোটবেলায় বলতেন যে যেকোনো একটা বেছে নিতে হবে। সো আমি গানটাকেই বেছে নিয়েছি এবং আমার কাছে মনে হয়েছে অন্য কিছুর প্রতি আমার যে অ্যাট্রাকশনটা আছে সেটাও আমি করব, বাট সেটা অবশ্যই আমার গান রিলেটেড হতে হবে। যেরকম আমার গানের মিউজিক ভিডিওতে আমি নাচবো, আমার গানের মিউজিক ভিডিওতে আমি অ্যাক্টিং করব, বা গানের অনুষ্ঠান হলে উপস্থাপনা করব, সেটা তো আমরা দেখতেই পাই। আমি বলছিলাম যে অভিনয়ে পাওয়া যাবে কিনা লুইপাকে। না, একেবারে সেপারেটলি শুধুমাত্র অভিনয়ে আমি এটা কখনোই যাচ্ছি না আসলে। ওকে, লুইপার কাছে আরেকটা প্রশ্ন আমার আছে, পরে জানবো সেটা, বাট তার আগে আমি একটু অপু আমানের কাছে আসতে চাই। ভাইয়া অনেক গান করেন, খুব দারুণ দারুণ গান আপনার কাছ থেকে আমরা পাই, এবং অনেক জনপ্রিয় গানগুলো আপনি আবার নতুন করে গাইছেন, সেগুলোও আমাদের বেশ ভালো লাগছে। আমি একটু গানের হাতেখড়িটা জানতে চাই, মানে এই গানের জগতে আসার গল্পটা। আমার পরিবার থেকে আসলে আমার গানে আসা, আমার বাবা গানের শিক্ষক, তার কাছে গান শেখা, আস্তে আস্তে বড় হতে হতে তার কাছেই গান শেখা। এখনো বাবা গান শিখিয়ে যাচ্ছেন এবং আমি কোনো সমস্যায় পড়লেও এখনো তার কাছ থেকে শিখি। দারুণ দারুণ, এটা হাততালি দেবার মতো কথা সে বলেছে। আর লুইপার এবার একটু জানতে চাই, আমি যতদূর জানি ছোটবেলা থেকে লুইপা গানের সাথে যুক্ত। একদম ছোটবেলা থেকে আমার বাবা মা কেউই গান করতেন না, কিন্তু ভালো শ্রোতা ছিলেন। সো গান শুনে শুনে আসলে গানের প্রতি আমার সখ্যতা হয়েছে, পরবর্তীতে শিখেছি। তো তার মধ্যে আমরা কিন্তু গুরু ভাই বোন, ওস্তাদজির কাছে আমারও গান শেখা হয়েছে, দাদার বাবা অরুণ স্যার, তো স্যারের কাছে আমি দীর্ঘদিন গান শিখেছি। তো এইভাবে করেই আসলে আস্তে আস্তে সামনের পথগুলো তৈরি হয়েছে। বাহ, দারুণ। আমি এবারে একটু দুজনের কাছ থেকে আরেকটা বিষয় জানতে চাই যে আসলে গান তো প্রচুর করা হয়, তাই না? আর ভক্ত সাধারণ প্রচুর আছে। তো এই যে ভক্তদের কিছু পাগলামির গল্প থাকে, হ্যাঁ, আর বিশেষ করে লুইপা তো ভীষণ সুন্দরী। আমি লুইপার কাছ থেকে এমন একটা গল্প জানতে চাই। সুন্দরীর জন্য ভক্ত না, আমার মনে হয় যে আমরা দুজনেই
একটা রিয়েলিটি শো এর মাধ্যমে ইন্ডাস্ট্রিতে এসেছি এবং তারপরে আমাদের একটা অডিয়েন্স ক্রিয়েট হয়েছে। আর আস্তে আস্তে আমরা বুঝেছি যে মানুষ আমাদেরকে ভালোবাসে, তাদের জন্য আমাদের গান গাইতে হবে। সো এভাবে করে আমাদের শুনতে চাই বা ছোট্ট একটা একটা ঘটনা। মেমরি বলতে পারি। আমার কালকে আসলে মানে ফেসবুকের মেমোরিজে এসেছিল এটা। আমি চিটাগংয়ে গান গাইতে গিয়েছিলাম। চিটাগংয়ে একটা ছেলে সে আমাকে সামহাও ফেসবুকে কানেক্ট করেছে এবং বলেছে যে আপনি এখানে আসলে আপনাকে চমকে দেব। তো আমি শোতে গিয়েছি, সে সামহাও খবর পেয়ে আমার হোটেলের নিচে এসেছে। আসার পরে সে আমার জন্য গিফট নিয়ে এসেছিল, বাট আমি শোতে যাওয়ার আগে গিফটটা খুলতে পারিনি কারণ অনেক তাড়াহুড়া ছিল। তো শো থেকে আসার পরে দেখি যে সে খুব হ্যান্ডক্রাফটেড একটা প্রজাপতি, সুন্দর একটা কার্ড করেছে, সেখানে আমার একটা মৌলিক গান পুরোটা লেখা, খুব সুন্দর করে ওর নিজের হাতে লেখা। আর আমি শোতে যেই কালারের ড্রেস পরে গেছি, কোইন্সিডেন্টলি ওই কালারের একটা রিসলেটও নিয়ে এসেছে ওই গিফটটার সাথে। আর ওর গাছে একটা পেঁপে নিয়ে এসেছে। এটা কিন্তু ইউনিক ছিল, গাছের পেঁপে। কি বলেন? তারপর ওর আমার জানতে গাছের ইচ্ছা করে হচ্ছে কোন গানটা পার্টিকুলার কোন গানটা লিখেছিল? হারিয়ে গেলাম গানটা লেখা ছিল। হ্যাঁ, আচ্ছা, এই হারিয়ে গানটা গেলাম। দুলেন শুনবো নাকি? নিশ্চয়ই নিশ্চয়ই, ছোট করে একটু শোনাই। শোনো না। আর কিছু নেই নিহারাবা, কি আছে বলো তোমাকে দেবা, এই মন তোমাকে দিলাম, হারিয়ে গেলাম কে বাত? হৃদয় তোমার কিছু নেই নিহারাবা, কি আছে বলো তোমাকে দেবা। ব্রাভো। দারুন দারুন দারুন। দেন তারপর থ্যাংক কি ইউ। হলো? তারপর ওর গাছে একটা ফুল নিয়ে এসেছিল, আমার খুব পছন্দের ফুল। তারপরে সবকিছু হয়ে গেল। তারপর ফুল বল, ততক্ষণে সেটাও বল। কাঠগোলাপ আমার খুব পছন্দ। তারপরে অপু ভাইয়ের আক্ষেপ হচ্ছে নিশ্চয়ই। না না, আক্ষেপ হওয়ার কিছু না। না, আমি এই গল্পটা জানবো। লুইপা তো পেঁপে ফুল সবই পাচ্ছে, আমি আপনার কাছে আসতেছি একটু সবার পরে। তো জানা উচিত, মানে ওর কোন গানটা ফেমাস, যে গানটা নিয়ে এসেছে সে গানের নামটা মানুষের জানা উচিত। লুইপার কোন ফুল পছন্দ, সে ফুলের নামটা মানুষের জানা উচিত। এই কারণে আমি খোঁচাচ্ছিলাম আর কি। দারুন দারুন। তো ছেলেটা চলে গেছিল আসলে, প্রোগ্রাম দেখে প্রোগ্রাম থেকেই চলে গেছিল। পরে আমি ওকে ফোন করলাম, করে বললাম যে আমরা সবাই একসাথে ডিনার করি রাত্রে। তারপর ডিনার করলাম একসাথে, বাহ। চিটাগং ঘুরলাম, ঘুরে তারপরে ফেরত এলাম। এই যে ভক্তদের ভালোবাসা, এটা না আসলে অন্যরকম ভালো লাগার। আমি একটু অপু আমানের কাছে জানতে চাই, লুইপা তো অনেক কিছুই পেয়ে গিয়েছে, ফুল পেঁপে সবকিছুই। মেয়েদের অবশ্যই একটু অ্যাডভান্টেজ থাকে, তারপরও ছেলেদেরও অনেক ভক্ত থাকে। তো কণ্ঠের নিশ্চয়ই ভক্ত আছে অনেক। দারুণ কণ্ঠ আপনার। হ্যাঁ, কণ্ঠের ভক্ত আছে সেরকম, সবার কাছ থেকে কমপ্লিমেন্ট পেয়েছি, কিন্তু গিফটও দু একবার হয়তো এসছে। ওরকম মানে বড় সড়ো সেলিব্রেট করার মতো কোনো গিফট আসেনি। আসলে অবশ্যই আমি নাম বলে দিতাম, আপনারা মিস করে গেলেন। তো ইনশাআল্লাহ এরপরে 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 এই শোটা যারা দেখছে তারা ভাববে যে আচ্ছা ভাইয়ের তো ভক্ত আমরা সবাই, তাহলে আমরা এমন কিছু করি যেন আমাদের নামটা বলে। না, এখন আসার পসিবিলিটি নেই, চুল চুল উঠে যাচ্ছে তো। যখন চুল ছিল তখন পসিবিলিটি ছিল। যাই হোক, এখন আমার সবচেয়ে বড় গিফট হচ্ছে আমার মেয়ে। বাহ। তো তো কখনো এমনিতেই এমন হয় না যে কণ্ঠের পাগল হয়ে গিয়েছে বা কণ্ঠের ভক্ত আর কি, আমি সেই অর্থে আমি বলছি। তো স্টেজের কথা শেয়ার করতে পারি। স্টেজেরটা আমি জানবো, বাট তার আগে আমি জানতে চাচ্ছিলাম যে ফেসবুকে হয় না যে এমন কিছু লিখে দিল, দেখা গেল বাসায় ভাবি প্যারা দেওয়া শুরু করলো। না, সেরকম কোনো পসিবিলিটিস নাই, কারণ আগে থেকেই আমাদের বলা ছিল যে আমাদের লাইনটা আসলে কেমন। এখানে থাকতে হলে খুবই লয়াল অ্যান্ড মানে খুবই স্ট্রিক্ট থাকতে হয় নিজেকে। তো আমিও ওরকম থাকার চেষ্টা করি। আমার বিয়ের পর থেকে শুরু করে এখন পর্যন্ত আমি আমার নিজেকে যেভাবে ধরে রাখতে পেরেছি, খুব দম্ভের সাথে বলতে পারি। মঞ্চে নিশ্চয়ই প্রচুর গানের রিকোয়েস্ট আসে। হ্যাঁ, ছেলে ভক্তদের বেশি গান রিকোয়েস্ট করে না মেয়ে ভক্তরা বেশি করে? আগে একটু শুনি। ছেলে মেয়েরা একে একে করে, সবাই কোন রিকোয়েস্ট গানটা রিকোয়েস্ট বেশি আসে? ভ্যারাইটিস গান। আসলে স্টেজের কোনো মাত্রা নাই, স্টেজে কখন যে কি হয়ে যায় এটা বলা খুব মুশকিল। তো আমার নিজের একটা গান মাঝে মাঝে রিকোয়েস্ট আসে, আলাউদ্দিন আলী স্যারের সুর, আষাঢ় আসে শ্রাবণ আসে, গাজী মাজহারুল আনোয়ার স্যারের লেখা। এবং তার সাথে আপনি অনেক কাজ করেছেন। মিয়া বিবি রাজি সিনেমার গান এটা। ওকে, আমি এই গানটা একটু দু লাইন শুনতে চাই প্লিজ। আষাঢ় আসে শ্রাবণ আসে, দুই চোখেতে প্লাবন আসে,
ভালোবেসে সুখ আসে না, কেউ যেন ভালোবাসে না, কেউ যেন ভালোবাসে না। দারুণ কথা, দারুণ। গাজী মাজহারুল আনোয়ার স্যারের সাথে আপনার অনেক কাজ হয়েছে, তার সাথে আপনার একটা মেমোরি আছে। চাচার সাথে তো আমার অনেক মেমোরি, তার মধ্যে যে মেমোরিটা সবচেয়ে বেশি আমাকে সবসময় ভাবিয়ে তোলে তা হচ্ছে তার চলে যাওয়া। এমন নাটকীয় চলে যাওয়া আমি অন্য কাউকে দেখিনি, কারণ সুবীর কাকাও আমাদের থেকে বিদায় নিয়েছেন। আমার আমার অন্যতম গুরু, আমি যার সাথে 14 বছর কাজ করেছি, সুরকার শ্রদ্ধেয় সুজয় শ্যাম, তিনিও চলে গেছেন। তিনি অনেকদিন ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন, কিন্তু চাচা একজন সুস্থ মানুষ, গাজী মাজহারুল আনোয়ার, হঠাৎ করে 2 তারিখে, সেপ্টেম্বরের 2 তারিখে উনি লাস্ট গান লিখলেন। কাগজ কলমটা আমার হাতেই ছিল। তারপরে গান লিখে আমি চলে আসলাম। একদিন মাঝখানে গেল, শুরু করলাম, আর তারপরের দিন রাতেই আমি ভোরে আমাকে আমার ছোট ভাই ডেকে বলছে যে তাড়াতাড়ি হাসপাতালে যেতে হবে, চাচা তো নাই। তো 4 তারিখে চাচা আমাদের ছেড়ে চলে গেলেন। ওই শেষ গান লেখা, এবং ওই দিন উনি আমাকে একটা কথা বলেছেন। আমি কিন্তু প্রতিদিন খেয়ে আসতাম ওই বাড়িতে। ওদিন বলল যে ভাতিজা খাইয়া যাও, কবে চলে যাই বলা যায় না। আমি আবার একটু বললাম না চাচা, দেরি হয়ে গেছে, আজকে যাই, বাসায় গিয়ে খাবো। তো এই না খেয়ে আসাটা বোধহয় আমার আফসোস হয়ে থাকলো সারা জীবন। আমি তার ওই শেষ গানের আমি 2টি লাইন গাইছি। সব নদীর ঢেউ বন্ধু সমান তালে চলে না, হাজার মাথা ঠুকলে পাহাড়ের বরফ গলে না, পীড়িত করতে জানা শোনা লাগে, পীড়িত করতে জানা শোনা লাগে, হায় না বুঝিয়া হাত বাড়াইলে দুঃখ আসে আগে, না বুঝিয়া হাত বাড়াইলে দুঃখ আসে আগে। দুজনকে না আমি এবারে একটু ছোটবেলায় ফিরিয়ে নিতে চাই। সেটা হচ্ছে যে গানের মানুষ দুজনেই, গানের কলি তো ছোটবেলায় আমরা সবাই খেলি, এটা গান শেখার প্রয়োজন হয় না ছোট থাকবে, বাট দুজনেই গানের মানুষ। আমি একটু দেখতে চাই যে এই দুজন যদি গানের কলি খেলে তাহলে কেউ কাউকে হারাতে পারে কিনা। আমি হারাতে পারবো না, আমি হেরে যেতে পারি। তুমি হারায়। আর দুজনের প্রচুর গান আমরা ইউটিউবে দেখতে পাই। ঘটনা হয়েছে কি, এখানে 2 নাম্বারইও হতে পারে। আমি বলছি তুমি হেরে যাবে। হ্যাঁ, হেরে তো আমি যাব ডেফিনেটলি। আচ্ছা, 2 নাম্বারটা কি হবে আমি এটা বলি, কারণ আমি তো শুধু সঙ্গীত শিল্পী, সে তো সুরকার গীতিকার। এখন দেখা যাবে সে বানায় বানায় একটা গান গেয়ে দিল। না না, বানানো গান আমরা নিব না। তো ছিলই। ঠিক আছে, আমি রেফারির কাজটা করি, বানানো গান আমরা নিব না, ভাইয়া সব পরিচিত গানগুলো গাইবে। আর দুজনেরই আমরা খুব দারুণ দারুণ গান কভার করাও দেখেছি এবং নিজস্ব গানও দেখেছি, মৌলিক গানও দেখেছি। ইউটিউবে একটা প্রচুর ব্যাপার গান আছে আছে। না, ঠিকই বলছে, আমার গুরু কিন্তু আবার আহমেদ ইমতিয়াজ বুলবুল ছিলেন। আচ্ছা আচ্ছা, তাহলে তো একটু রিস্ক হয়ে যায়। দেখা যাক, দেখা যাক। আমি সাহস দিচ্ছি লুইপাকে। তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর, তুমি আমার জান বন্ধু, অন্তরের অন্তর। রং চটা জিন্সের প্যান্ট পরা, জ্বলন্ত সিগারেট মুখে ধরা, রাত নির্ঘুম বসে আছো তুমি, দক্ষিণে জানালা খুলে। আটকে দেওয়ার দারুণ চেষ্টা চলছে। দেখা এক্সকিউজ যাক। মি, ল দিয়ে গান। ল দিয়ে। লাল টুকটুকে বোঝায় গো, লাল নতের খেতে গো, লাল নতের খেতে। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে, আমি বলতে পারি না মুখে তবা তবা। ব দিয়ে। ওয়ান। বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি। ল। এগেইন ল। ল দিয়ে। ল ওয়ান। লা 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 লা। গাও, গাইতে হবে। লা 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 লা। প্রথম ওয়ার্ডটা ল দিয়ে হতে হবে। ওকে, ফাইনালি লুইপাকে আটকে দিল অপু আমার গানের কলিতে। যাক, দারুণ লাগছিল কিন্তু বিষয়টা আমার কাছে। প্রোগ্রামের বডিটা একটু বড় হলে ভালো হতো।
হ্যাঁ আমরা অনেকক্ষণ আমরা এই যুদ্ধটা আমরা অনেকক্ষণ টানতাম, এটা ভালো হতো, বাট যতটুকু হয়েছে এনজয়েবল হেরে তো হয়েছে গেছি, আর কিছু একেবারে। করার নাই। ওকে, একটা বিষয় নিয়ে আমি দুজনের কাছেই জানতে চাই যে দুজনে যেহেতু গানের মানুষ, গানের ক্যারিয়ারেই আছেন, নতুন প্রজন্মের জন্য গানের ক্যারিয়ারটা কতটা সুখকর হবে বা কি বলবেন এই বিষয়টাতে, মানে গানকে ক্যারিয়ার হিসেবে যারা নিতে চায় তাদের জন্য কি বলবেন? আমি হতাশার কথা বেশি বলি, তাহলে আশার কথাটা আগে শুনে নেই। আমি আমি আর কি বলবো, আমরাও তো এই প্রজন্মের, সো অনেক আমি স্ট্রাগল বলছিলাম থাকে যারা আসতে চায় হ্যাঁ, গানের ক্যারিয়ারে। আমি আমার এক্সপিরিয়েন্সটা বলছি, সেটা হচ্ছে গিয়ে অনেক স্ট্রাগল থাকে। আসলে একটু ধৈর্য নিয়ে থাকলে আমার মনে হয় যে যদি আমরা চিন্তা করি, মানে কেউ যদি ভেবে আসে যে আমি শিল্পী হব, আমি গান গাইবো, যাই ঘটে যাক না কেন, ওই ধৈর্যটা থাকলে শেষ পর্যন্ত গান গাওয়া যাবে। অপু আমানের হতাশার গল্পটা একটু শুনি। চ্যাট জিপিটি, এআই, এটাই হতাশা। মানে যদি এগুলো থাকে তাহলে আর গান গাইবে কে? আচ্ছা, আমার মনে হয় ফিউচারে গান গাওয়ার প্রয়োজনই হবে না মানুষের। তাই হ্যাঁ, এখন অবশ্য এআই দিয়ে সবার Exactly. ভয়েস মানে হয়ে যাচ্ছে। আমরা র ভয়েসটা আসলে But, পাচ্ছি না। একটা কথা কি, এআই তো আসলে আমাদের ইমোশন নিতে পারবে না, সো আমরা যে ইমোশন দিয়ে গান গাবো সেটা তো এআই করতে পারবে না। এই জায়গায় আমি একটু Originality- যোগ করতে চাই, অনেকেরই গান দেখি নতুন নতুন আসে, গান করছে, ভালো গানও করছে, সুরটা হয়তো ভালো লাগছে, কিন্তু ভয়েসটাতে বুঝতে পারছি যে এখানে একটু কারুকাজ করা আছে সফটওয়্যারে। সেটা একটা অন্য বিষয়, মানে হয়তো আমরা ওটার মধ্যে একটা হিউম্যান ফিল আছে, যেটাকে আমরা বলি ভেলোসিটি বলি, বা আচ্ছা। যেটাকে আমরা বলি যে অনেক রকমের অনেক ক্ল্যারিটি আছে ভয়েসে, এমফাসাইজ আছে, যে জিনিসগুলো আসলে হিউম্যান ভয়েস ছাড়া হয় না। কিন্তু এআই এ দিলে দেখা যাবে আপনি বুঝতেই পারছেন না যে এটা আপনার গলা নাকি অন্য কারো গলা। তার মানে যে এখন জীবনে কি গানই গায়নি, এটা এখনো প্রচুর হচ্ছে, এআই প্রযুক্তিতে এখন প্রচুর গান এটা আসছে হচ্ছে, বা- তারপরও আমি বলবো যে অরিজিনালিটির দাম অনেক বেশি, কারণ ইমোশন তাহলে এটা তো একটু হার্মফুল বা একটা ঝুঁকির বিষয়। এটা সামনের যারা আমাদের সামনে যারা আসছে ওদের জন্য একটা অনেক কষ্টকর ব্যাপার হয়ে যাবে, যে মূল সঙ্গীতের ধারাটা ওরা শিখতে পারবে কিনা, নাকি ওরা মানে অটোজেনেটিক হয়ে যাবে, সেটা নিয়ে আমাদের একটু চিন্তা আছে। তো তাই আমরা বলে দিতে চাই যে যেমন মাটি থেকে ধান হয়, ঠিক সেরকম গলা থেকে গান হয়। তো মাটি থেকে যদি ধান হতে হয় তাহলে গলা থেকেই গান হতে হবে, এটা আচ্ছা। আমি বলতে চাই ভবিষ্যৎ আপনারা প্রজন্মের কাছে। দুজনেই কিন্তু একটা প্ল্যাটফর্ম থেকে এসেছেন এবং গানের প্রতিযোগিতার মঞ্চ, একটা সময় এই গানের প্রতিযোগিতাগুলো বেশ জনপ্রিয় ছিল, একটা আবেদন ছিল, এটা এখনো আছে আবেদনটা, বাট ওই জনপ্রিয়তা বা ওই মজাটা আমরা পাই না, বা ওই শিল্পীদেরও আমরা ওই বিষয়টা দেখি না। এই নিয়ে কি বলবেন দুজনে? আগে আসলে ক্রিয়েটিভিটি ছিল অনেক বেশি, এবং আমি বলবো যে প্রথম যেই এফোর্টটা, একদম শুরুতেই যে এফোর্টটা দেওয়া হয়, সেটা আস্তে 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 এফোর্টটা কমে যায়। সেটা পেছনে যারা থাকে, ফিনান্সিয়াল ব্যাপার থাকে, তারপরে একটা ব্রেইনের একটা ব্রেইন স্টর্মিং থাকে, সব কিছু না আস্তে আস্তে ছোট হয়ে আসছে। আর সেকেন্ডলি আমি বলবো যে নতুন যারা গান সৃষ্টি করছে, ওই গানগুলো লঞ্জিভিটি থাকে না, বিকজ তারা গানের পেছনে সময় দেয় না। সো সময় দেয়া, একটু ব্রেইন খরচ করা, সব কিছুর প্রয়োজন আসে না আমার কাছে। এই জায়গায় অপু আমান কি কিছু যোগ করবেন? হ্যাঁ, ওই যে বললো আসলে পয়সার ব্যাপারটা অনেক বড় একটা ব্যাপার, কারণ প্রতিটা জিনিস চালাতে পয়সা লাগে। কিন্তু আমি যেটা বলছিলাম যে এই গানের মঞ্চ থেকেই কিন্তু আমরা অনেক প্রতিভা পেয়েছি, অলরেডি দুজন সামনে বসে প্রতিভা আছে, পেয়েছি কিন্তু আমরা এই পরে এই জিনিসটা দেখলাম একেবারেই বন্ধ মানে হয়ে ম্লান গেছে, হয়ে কিন্তু গেল। এটা আসলে প্রবলেম আমাদের জন্য। আমি এই কারণে পয়সার কথা এসেছি। বাংলাদেশে কিন্তু সবই হচ্ছে, কিন্তু বিনোদন খাতটা এত কম। বিনোদন খাতে আমাদের আরো খাতটা আরো উন্নত করা উচিত। এবং ইনভেস্টরও না, এটা এত বেশি স্কুইজড হয়ে আসছে যে প্রথম আসরের আয়োজনটা যত বড় ছিল, মানুষ কিন্তু তাদেরকে মনে রেখেছেও ততটা। Total তাদেরকে budget-এর যতটা মাত্র আয়োজন 1% করে প্রেজেন্ট করা হয়েছে সবার সামনে, পরবর্তীতে মানুষের ভেতর ইনজেক্ট করে দেয়া হয়েছে যে সেটা কিন্তু খরচ করেই তাদেরকে ইনজেক্ট করা হয়েছে, তো আমি বাট সেই খরচটা কমে এসেছে আসলে। আমি বলি এটার সাথে বিপার Okay. সাথে, এই যে বাজেটের কথা হচ্ছে, এই বাজেটটা বাড়ানোর সঙ্গে সঙ্গে কি হবে যে অনেক অনেক ট্যালেন্ট কিন্তু আমাদের সামনে, আমাদের ছোট ভাইয়েরাই, আমাদের ছোট বোনেরাই, তারা কিন্তু আমাদের কাছে প্রতিদিন আসে প্রায়। তো আমি নিজ উদ্যোগে আমার একটা চ্যানেল আছে, সেই চ্যানেল থেকে আমি বেশ কটি গান করেছিলাম গত 2 বছরে। তো এই জন্যই করেছিলাম যে ওদের গান গাইবার মতো জায়গা নেই, বা ওদেরকে প্রমোট করার মতো জায়গা নেই। কোনো একটা নতুন রিয়েলিটি শো আসছে না, বা কোনো
সিডি চ্যানেল বলি বা এখন যেটা ইউটিউব চ্যানেল হয়ে গেছে, সব সিডি তো বন্ধ হয়ে গেছে। কোনো অডিও কোম্পানি, অডিও ভিজুয়াল কোম্পানিগুলো ওদেরকে গান বানিয়ে দিচ্ছে না, বা আমরা যদি কোনো অডিও ভিজুয়াল কোম্পানির কাছে যাই, আমি একদম খোলাভাবে বলছি, উল্টা বলে আমাদের যে ভাই গান নিব, ঠিক আছে, অনেককেই বলে প্রমোশন করা হয় না আসলে। হ্যাঁ প্রমোশন করা হবে না আপনার গানটা, আর আপনি রয়্যালিটি পাবেন, আপনি এককালীন টাকা কিন্তু আপনাকে দেওয়াটা আমাদের জন্য এখন পসিবল হবে না। অনেককেই বলে, আমি বলছি না সবাইকে বলে, সবাই তো সবার জায়গা থেকে ওরকম ফেমাস হবে না, বা সবাই ওই ওই পর্যন্ত যায় না। মানে কিন্তু মোটা এটা দাগে আসলে এটা খুবই আসলে প্রমোশনেরও একটা বিষয় আছে, প্লাস course, একটা এটার ব্যাপার আর্থিক আছে। একটা বিষয় আছে, যে হ্যাঁ, ফাইনান্সিয়াল return এর একটা ব্যাপার আছে। আমি আরেকটা বিষয় জানতে চাই, একটু আগে যেটা বলছিলেন ভাইয়া, যে এআই প্রযুক্তি ঢুকে যাচ্ছে এবং গেছে অলরেডি, ঢুকে গিয়েছে বা প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছে গানের শিক্ষাটা, সেক্ষেত্রে কি গুরুবিদ্যাটা চলে যাচ্ছে? না, শিক্ষাটাই এআই গুরুমুখী যে বিদ্যা সেটা জেনারেটেড কি হয় চলে নাই, যাচ্ছে গানের? শিক্ষাটাই এআই জেনারেটেড হয় নাই, কিন্তু শিক্ষার্থীরা কিন্তু মানুষ AI এআই প্রতি ওরিয়েন্টেড ঝুঁকে হয়ে গেছে। যাচ্ছে somehow। AI oriented হয়ে মানুষ গেছে। শিখতে চায় না এখন। এখন তো 10টা গান 20টা গান শিখলেই স্টেজে উঠে গান গাওয়া যায়, বা প্রফেশনালি ক্যারিয়ার বিল্ড আপ করা এটাই যায়। সবাই চায়, দুজনেই আসলে শেখার এই আগেই। জন্যই আমার মনে হয় যে মানুষ এখন আমি গুরুমুখী আরেকটা হয় না। বিষয় জানতে চাই, যে দুজনে যেহেতু গানের ক্যারিয়ারে আছেন, এবং আমরা দুজনের কাছ থেকে অনেক ভালো ভালো গান পাই, ভালো ভালো গান পাই, এবং অনেক জনপ্রিয় শ্রোতাপ্রিয় গানগুলোর কাভারও আমরা পাই অপু আমানের কাছ থেকে, লুইপার কাছ থেকেও আমরা শুনি সেই গানগুলো। আমি যেটা জানতে চাচ্ছিলাম, যে সেই জায়গা থেকে মানে নতুন নতুন গান, ভালো গান আসাটা কি কমে গিয়েছে? ডেফিনেটলি নতুন গান আসা কমে গিয়েছে, এবং ওই যে আমি বললাম গানের লঞ্জিভিটি থাকে না এখন আর। আমরা আগে ওই যে গোল্ডেন সংসগুলো আমরা এখনো গাই, এখন ওই গানগুলো গিয়ে প্র্যাকটিস করি আমরা, বাট এখন যে গানটা হচ্ছে ওই গানটা বড় জোর 1 মাস 2 মাস থেকে যাচ্ছে। আচ্ছা, তারপর আর সিনেমার থাকছে অনেক না। গানই কিন্তু দুজনেই কভার করছেন, আমাদের ভালো লাগে শুনতে, বারবারই বলছি। তো সিনেমার কাজ কি করা হয় সিনেমার গানে? কতটা করা হয় বা কতটা পাওয়া হয়? আমি সহজ কথাই বলি, অনেক সময় শোনা যায় যে সিনেমার গানের ক্ষেত্রে একটা সিন্ডিকেট কাজ করে। এই বিষয়টা নিয়ে আপনারা কি বলবেন? আমি আসলে সিন্ডিকেটের বাইরে থাকি, আমি সব সিন্ডিকেটের বাইরে, লুইপা ভালো জানে, ও আমার বোন। এই সেক্ষেত্রে কি কখনো মনে হচ্ছে যে সিন্ডিকেটের তবে- বাইরে আছি দেখে আমি গান পাচ্ছি না? তবে আমি সিন্ডিকেট দেখেছি আমার আশেপাশে, আমি আমার সামনে 2-3-4টা সিন্ডিকেট আমি দেখেছি, কিন্তু সেখান থেকে আমি সবসময় দূরে থাকি। আমার একটাই বাসা, আমার ওখানে স্টুডিও, আমার ওইখানে সব কিছু, আমি কাজ করি, সবাইকে ডেকে ডেকে কাজ করি। তো যেটা হয়েছে যে সিনেমার জগতে সিন্ডিকেট দেখে আসলে কাজ করা যায় না। আপনি যদি বেশি কাজ করতে চান, ভালো কাজ করতে চান, তাহলে আপনাকে প্রত্যেকটা সিন্ডিকেটের সাথে কাজ করতে হবে। আমরা এর আগে যতগুলো বড় বড় সুরকার, গীতিকার, ওনাদেরকে দেখে এসেছি, হ্যাঁ নিশ্চয়ই ভালো লাগা আছে ওনাদের, ছোট ছোট ওনাদের এক একটা জোন আছে, যেই জোনের মাঝখানে থেকে ওনারা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু এটাকে সিন্ডিকেট বলা যাবে না ওইভাবে। সিন্ডিকেটটা কাজ করে আসলে শিল্পীদের পেছনের লোকেরা, শিল্পীরা কখনো সিন্ডিকেট কোনোভাবে করে না। এটা কি মনে হচ্ছে যে আমি এই আবার কারণে এখানে- কোনোভাবে আমার ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা কি কখনো মনে হয়েছে? হ্যাঁ মনে হয়েছে, বারবার মনে হয়েছে, বাট এটা আমি আমার তকদিরের উপরে ছেড়ে দিয়েছি। এই জায়গায় Because লুইপা কি এটা বলবে? হয়তো না, আমার আমি কাছে নাই। একমত না এখানে। অপু ভাইয়ের সাথে আমি এখানে একমত হতে পারলাম না। লুইপাকে আমার কেন কাছে সিনেমার গানে কম পাই? হ্যাঁ, বিকজ আমি সিন্ডিকেটে মানে এন্টার করার প্রযুক্তিটা কি এটা আমি জানি না, এই কারণে আমার সিনেমার গান মাত্র হাতে গুনে 2-3টা। আমারও খুব বেশি হয় কিন্তু। হ্যাঁ, মানে সিনেমায় গান গাওয়ার প্রযুক্তিটা কি আসলে, মানে কি করলে, কি বললে, কি ধরনের কথা সিনেমাতে বললে, গান গাওয়া যায়। বা কি ধরনের গান গাইতে পারলে সিনেমাতে সিনেমার গান গান গাওয়া যায়, আসবে, সেটা জানা নেই লুইপার। না, এটা আমি জানি না। বাট আমার একটা Okay. সুবিধা যে আমি গান গাওয়ার পাশাপাশি আমি মিউজিকটা শিখেছি, আর মিউজিক কিভাবে করতে হয় একজন সিনেমার সঙ্গীত পরিচালকই আমাকে মিউজিক শিখিয়েছেন। বললাম একটু আগে, আমার গুরু সুজয় শ্যাম। তো সেই জায়গা থেকে আমি কয়েকটা সিনেমার কাজ ধরেছি, সিনেমার গানের কাজ ধরেছি, কিছু আইটেম গানের কাজ হচ্ছে, কিছু ডুয়েট গানের কাজ হচ্ছে, সোলো গানের কাজও হচ্ছে। সাইমন তারেক ভাইয়ের বেশ কটা সিনেমার গান আমরা এবার করছি। এবার এই যে শ্রদ্ধেয় সুজয় শ্যামের কথা বললেন, তার অনেক দেশাত্মবোধক গান আছে। বিজয় নিশান উড়ছে ওই খুশির হাওয়ায়, ওই উড়ছে 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 বাংলার ঘরে ঘরে, বাংলার ঘরে ঘরে মুক্তির আলো ওই ঝরছে, মুক্তির আলো ওই ঝরছে, মুক্তির আলো ওই ঝরছে, বিজয় নিশান উড়ছে ওই, উড়ছে ওই, উড়ছে ওই, উড়ছে ওই। এই দেখা শেষ দেখা হোক না
সুখের ফাগুন পাই, এই দেখা শেষ দেখা হোক না তাই ক্ষতি নাই। অসাধারণ। আমি একটু দুজনের কাছ থেকে একটু কাজের আপডেট জানতে চাই, কারণ দর্শক শ্রোতা যারা আছে তারা কিন্তু তাদের প্রিয় তারকাদের কাছ থেকে কি কি পাবে সেটা জানার জন্য মুখিয়ে থাকে। আমি একটু জানতে চাই সামনে কি কি গান আছে। আমার যেহেতু ফিল্মে কোনো গান নেই, সো আমার একটা আক্ষেপ থেকে যায় সব সময় যে এরকম ফিল্মি গান যদি আমার থাকতো বা অমুক গানটা শুনে মনে হতো এই গানটা যদি আমি গাইতাম তাহলে কেমন লাগতো শুনতে। সো ওখান থেকে বের হয়ে আসার জন্য আমি করি কি, নিজের উদ্যোগে নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমি কিছু গান করে ফেলি, যে গানগুলো আমি স্টেজেও গাইতে পারি বা আমার নিজের কাছে মনে হলো দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি। সো আমার একটা গান এসেছিল যেটা আকাশ সেন করেছিল, গানটার নাম হচ্ছে জেন্টলম্যান। ওই গানটার একটা মিউজিক ভিডিও হয়েছিল, ওটাতে সিয়াম আহমেদ ছিল ওই সময়। সো এই ধারাবাহিকতায় আবার রঙ্গিলা হাওয়া এলো, যেটা শওকত আলী ইমন ভাই করলেন, এই মিজান লিখলেন। ওই গানটার মিউজিক ভিডিও হয়েছিল, ওটাতে রোশন ছিল। সো এবারে আমার আরেকটা গান আসতে যাচ্ছে ওরকমই ফিল্মি টাইপের একটা গান। ওইটার ডিটেলটা আসলে এখনই বলবো না, ওটা আমার সাথে এখনকারই একজন সহশিল্পী গেয়েছেন গানটা। ওটাও আমার আমার অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকেই আসবে। এই আর হচ্ছে কভার সং যেহেতু আমরা সবসময় করেই যাচ্ছি, আমাদের ভালো লাগা থেকেই করছি, এই গানগুলো শুনে শুনেই আমরা গান শিখেছি। সো আমার কভার সং আমার কাছ থেকে তো আমরা উৎসবের গানও পাবো, তাই না? ডেফিনেটলি। বৈশাখে তো নিশ্চয়ই গান আসছে। বৈশাখে গান আসবে আমার, ঈদে গান আসছে না, বাট বৈশাখে গান আসছে। দারুণ দারুণ। অপু আমার কাছ থেকে কাজের আপডেট জানবো, বাট তার আগে লুইপা যে কথাটা বলছিল সেই জেদ ধরে একটা প্রশ্ন রাখতে চাই দুজনের কাছেই। সেটা হচ্ছে যে এই যে ইউটিউব চ্যানেলের কথা বলছিলেন লুইপা, এবং আমিও বলছিলাম যে দুজনের অনেক গান আমরা নিজস্ব চ্যানেলে বা অনলাইনে ইউটিউবে দেখি, আর অনেক সঙ্গীত শিল্পী এখন ইউটিউব চ্যানেল চালু করেছেন এবং সেখানে নিজেদের গানগুলো দেন। মানে এটা করার পেছনে স্পেসিফিক কি কোনো কারণ আছে, যে এমন কি কিছু যে নিজের গানগুলোকে রাখার জন্য এই চ্যানেলটা করা? যেমন লুইপা বলছিল যে নিজের গান কিছু থাকুক, আমি করি, নিজ উদ্যোগেই করছে, মানে আসলে কি এটাই রিজন? ও আমার মনে হয় কিছুক্ষণ আগেই বলেছেন যে আমরা যখন অডিও ভিজুয়াল কোম্পানিগুলোর কাছে যাই তখন গানগুলো তো আসলে আমাদেরকেই বানাতে হচ্ছে, আমাদেরকেই প্রমোট করতে হচ্ছে, তারা প্রমোশনও করছে না এবং তারা গানগুলো তৈরি করে যে দেবে সেই প্যাট্রোনাইজটাও তারা সবকিছু তারা নিয়ে যাচ্ছে। তো আমরাই যেহেতু করছি তাহলে গানগুলো কেন আমাদের কাছে থাকবে? তারা নিচ্ছে কিনা জানি না, মানে এটা বললে আবার ওনাদেরকে ব্লেম করা হবে যে ওনারা সব নিয়ে যাচ্ছে। এটা আমরা খোঁজ খবর নিতে যাই নাই, আমাদের সিনিয়ররা খোঁজ খবর নিচ্ছেন এবং মোটামুটি ভালোই খোঁজ খবর নিচ্ছেন। তাতে খুব চাপে আছে এখন যারা এখান এইসব কোম্পানি যারা সত্ত্বাধিকারে যারা আছেন। কিন্তু আমরা এখন আমাদের খোঁজ খবর নেওয়ার মতো বয়স হয় না আমার মনে হয়। আরেকটু বয়স হলে হয়তো বলতে পারতাম। একদমই তাই। তো আমি করি কেন, ওই আমার গান, আমার যে খরচটা হয়েছে, আমার সম্পত্তি, সেটা আমি পানিতে ধুয়ে দেই আর সেটা আমি অনেক যত্ন সহকারে আমি রেখে দেই, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তো এটা রাখার জন্য একটা প্ল্যাটফর্ম নিজের তৈরি করা উচিত, সেই জন্যই আসলে নিজের ইউটিউব চ্যানেলটা করা। এই জায়গা থেকে ছোট্ট করে আরেকটা প্রশ্ন দুজনের কাছ থেকে জেনে নেই, সেটা হচ্ছে ইউটিউবে এখন যেহেতু যুগটা চেঞ্জ হয়ে গিয়েছে, যে অনলাইনে একটা গানের ভিউ দেখে আমরা বলি যে ওটা খুব শ্রোতাপ্রিয়তা পেয়েছে, ওইটাই হিট। আসলেই কি তাই? মানে কোয়ালিটি নাকি কোয়ান্টিটি, কোনটা কোয়ালিটি? গানের ক্ষেত্রে আপনারা প্রেফার করেন? ডেফিনেটলি কোয়ালিটি। সেটা হতে পারে একটা বাজে লিরিক্সের উপরে, বাজেটারও তো একটা কোয়ালিটি আছে, যে অনেক বাজে। অনেক সময় দেখা যায় অনেক ভালো গান ভিউ পাচ্ছে না, আমি সেটাই বলছি, অনেক ভালো লাগছে কিন্তু ভিউ পায় না। সেই কথাই বলছি যে একটা গান সেটা কোটি 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 ভিউ পেয়ে গিয়েছে। একটা জিনিস হতে পারে যে সেটা হয়তো লিরিক্যালি খুবই বাজে, একদম অ্যাবসলিউটলি এটা খুবই নিচু স্তরে, সেটা হিট হয়ে যায়, আর অ্যাবসলিউটলি খুবই ভালো লেভেলের সেটা হিট হয়ে যায়। ওকে, অপু আমানের কাছ থেকে এবার একটু জানতে হবে আমার, যে আসলে সামনে আর কি কি গান আমরা পাবো তার কাছ থেকে। সামনে যেমন একটা মজার কাজ করেছি আমি, এবার ঈদের একটা কাজ করেছি। আমাদের শ্রদ্ধেয় মিল্টন খন্দকার, উনি তো সারা জীবন সবাইকে দিয়ে গান গাইয়েছেন, কিন্তু এবার উনি একটা গান উনি গাইছেন, উনি নিজে গাইছেন, যে গানটির সাথে ওনার সাথে গাইছেন শ্রদ্ধেয় আলমারা মিনু। আচ্ছা, এটা রেকর্ড করেছি। এটা মনে হয় সদ্যই শেষ হয়েছে। হ্যাঁ, সদ্য শেষ হয়েছে আমার সঙ্গীতায়োজনে। তো এটা একটা আমার অনেক বড় একটা পাওয়া হয়ে থাকলো, যে একজন সুরকার এবং প্রতিষ্ঠিত সুরকার, মিল্টন খন্দকার মানে কি সেটা তো আমাদের বলতে হবে না,
উনি আমার স্টুডিওতে এসে আমার এখানে ভয়েস দেবেন, উনি জীবনে প্রথম একটা গান গাইবেন, এটা আসলে আমার জন্য একটা খুবই ওনার গান রোমাঞ্চকর শুনেছি ব্যাপার। আমরা হ্যাঁ, ওনার এতদিন গান আমরা ধরে, গেয়েছি, এখন right. আজকে আপনি তার গান হ্যাঁ, করছেন, খুব এক্স্যাক্টলি। মজার। তো মিল্টন ভাইও আমার মানে ওয়ান অফ দ্য, মানে কি বলবো, উনি আমার জীবনে অনেক বড় একটা মেন্টর, মিল্টন ভাই, এটা বলতেই হয়। ওকে, আরো অনেক কাজ আছে, বাট এটা উল্লেখযোগ্য কাজ, তাই বললাম। ওকে, তার মানে আর আমরা তো অনলাইনে ইউটিউব চ্যানেলে অবশ্যই দর্শকরা নিশ্চয়ই। মানে ইয়েতে থাকবে, কানেক্টেড থাকবে, তাহলেই দুজনের গান আমরা দেখতে পাবো। আর অনেক ধন্যবাদ দুজনকে আজকে এই গল্প আড্ডা গানের সাথে সময় কাটানোর জন্য, আর আজকের এই সেটে, কালার্স 24 সেটে আসার জন্য, চ্যানেল 24 এর সাথে যুক্ত থাকার জন্য। আমি আজকের আয়োজনটা শেষ করতে চাই না, কিন্তু হচ্ছে শেষ করতে আমার খুব মন খারাপ লাগছে। আমাদের তিব্বত খুব ভালো লাক্সারি লাগলো সুপ প্রেজেন্টস, আজকের এই আয়োজনটাতে আসতে পেরে, এবং অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল 24 কে। ওকে, তিব্বত লাক্সারি সো প্রেজেন্টস কালার্স 24 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ারের আয়োজনটা শেষ করতেই হচ্ছে। দুজনেই যেহেতু সামনে গানের শিল্পী, আমি চাইবো একটা সিনেমার গানের ডুয়েটের সাথে আজকে বাড়ি ফিরে যেতে। তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাবতে পান্ত, তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাবতে পান্তর, ভালোবাসার ঘর বানিয়ে হব দেশান্তর। তোমায় কত ভালোবাসি, বোঝাবো বোঝাবো কেমনে, আমার বুকের মধ্যেখানে, মন যেখানে, হৃদয় যেখানে, সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। তোমার বুকের মধ্যেখানে, মন যেখানে, হৃদয়